ন্যায়পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূলমন্ত্র জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনী ভাগবাটোয়ারায় যাবে না এনসিপি জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী জানিয়েছেন সেনাপ্রধান। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। এগোচ্ছে আরো গুম মামলার বিচার। স্টেট ডিফেন্স হলেন জেডাই খান পান্না। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান 48 ঘণ্টা স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিন ছুটি। মনস্তাত্ত্বিক প্রস্তুতি ও অবকাঠামো উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায়পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র। তিনি বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্নমত অথবা হীনদলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি কখনো ইসলামের মূলনীতি এবং মৌলিক বিশ্বাসের সাথে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না বলে উল্লেখ করেন তারেক রহমান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। রবিবার বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের জাতীয় সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব জাতীয় পরিষদ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেই দেশ পরিচালনা করতে চায়। ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। বিএনপি মনে করে ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ বরেণ্য সম্মানিত ওলেমা মাশায়েখগণ, একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করবে। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মুয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। তারেক রহমান নিজের জন্য, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দল বিএনপির জন্য ওলামা মাশায়েখদের কাছে দোয়া কামনা করেন। সমর্থন এবং সহযোগিতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম খতিব ও আলেম ওলামাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইমাম খতিবদের সব নৈতিক দাবির প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তিনি। দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলেও মন্তব্য তার।
আর ইসলামী মূল্যবোধ ধারণ করেই দেশে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শেরেবাংলা নগরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদেশের 90% মুসলমান আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর কোরআনকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর স্বীকার করে। এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ। এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে, এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না। বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে? কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই, অধিকারের ওয়ারেন্টি দেয় নাই, কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হলেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ইসলামী মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনের শেখ আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। পরিচালনার মূল্যচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ। সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না। আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা। বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠকে জামাত ইসলামের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারার নির্বাচনে ব্যস্ত, তবে এনসিপি এর বাইরে থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রতীকের প্রকৃত ডিজাইন এখনো দেয়নি ইসি, এতে প্রচারণায় মাঠে নামতে পারছে না এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও জানান, সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চান তারা। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে।
এর আগে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব 3 সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এনসিপির নেতারা নিজের স্বার্থ রক্ষা করেই দুদেশের সম্পর্ক আরও গভীর কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। গণ অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দুদেশের ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা। দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2024-25 ও 2025-26 অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতির গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইলেকট্রিক টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নির্বাচনের সময়ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে, সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেশন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সিসি এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠকে কথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি বচুবে। তবে ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা। প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও জানান ইসি সচিব। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। প্রবাসী অবজারভার্স যারা আছেন বিদেশ থেকে আসবেন, তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন, এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে 17 নভেম্বর শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায়। সেদিনই রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে প্রয়োজনীয় ভারতকে আবারও চিঠি দেয়া হবে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল একে রবিবার তারিখ জানানো হয়। ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ করে সশরীরে এই সেনা সদস্য আসামিদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই জেআইসি সেলে গুমের 2 মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তায় রবিবার সকালে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। পরে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। সেনা কর্মকর্তাদের হাজিরাকে ঘিরে রবিবারও ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বিচারকদের ছবি দিয়ে অবমাননাকর বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট জেডাই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় 27 নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণা করবে আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এদিন ঠিক করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ 23 জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। মামলাগুলোর নথিপত্র অনুযায়ী ঘটনা শুরু হয়েছিল গত বছরের 26 ডিসেম্বর, যখন দুদক এই প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চলতি বছরের জানুয়ারিতে অভিযুক্তদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। চলতি বছরের 10 মার্চ 6 মামলায় 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়। পরে 31 জুলাই থেকে ঢাকার 4র্থ ও 5ম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মানিকগঞ্জে একদল লোকের হামলায় 3 বাউল শিল্পী সহ 5 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে পৌরসভার দক্ষিণ সাঁওতা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুল। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে সকালে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একদল লোক বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে দক্ষিণ সাঁওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হয়। এদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি হিসেবে কয়েকজন বাউল শিল্পী ওই এলাকায় অবস্থান করছিলেন। পরে মিছিলে অংশগ্রহণকারীরা তাদের উপর হামলা চালায়। এতে আবুল সরকারের 3 অনুসারী আহত হন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এ সময় বাউল সমর্থকদের পাল্টা হামলায় বিক্ষুব্ধ 2 জন আহত হয় বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় 48 ঘণ্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। অন্যদিকে সবাইকে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশে গত 3 দিনে কয়েক দফায় ছোট বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা ও সিলেট। এমন পরিস্থিতিতে সিলেটে চলমান গ্যাস কূপ খনন ও অনুসন্ধান কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ঝুঁকি বিশ্লেষণ করে শ্রীকাইল, হবিগঞ্জ, বিয়ানীবাজার, রশিদপুর সহ 7টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম 48 ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের খনন যে ইকুইপমেন্ট, এটার নিরাপত্তা, তারপর যে খনন কাজের সঙ্গে জড়িত যারা কর্মী তাদের নিরাপত্তা এবং জননিরাপত্তা। এখন এইটা 2 পয়েন্ট কথা হলো, আমি একটা কিছু করলাম যার ফলে এটা আরও প্রবল হইল, এটা যাতে না হয় এই জন্য আমি সকালবেলা উঠে বিসমিল্লাহ করে বলে দিয়েছি যে এটা 48 ঘণ্টা বন্ধ রাখো, এর পর্যন্ত আমরা এটা
বুঝতে পারবো যে ভূমিকম্প পরিস্থিতিটা কী আর কি। উৎপাদনকে করে নেই, আমরা শুধু করছি এক্সপ্লোরেশনকে, নতুন খনন কাজকে শুধুমাত্র করছি। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ভূমিকম্পের অল্প ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সক্ষমতা রয়েছে। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। যদি বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরও অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের থেকে জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কই থাকে। একটা থেকে আরেকটা 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম আমাকে দাঁড়ানোর মাঠও নাই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক ঠাজুকরা যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখতে হবে। ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়ে সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পর থেকে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ছেড়ে যেতে দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ইতিবাচক হিসেবেই দেখছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেয়াল জুড়ে ফাটল। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে দেখা যায় এই চিত্র। বহু বছরের পুরনো জীর্ণ ভবন ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এমন অবস্থায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয় আগামী 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ক্লাস, পরীক্ষা সহ হলরুম। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে দেখা যায় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় তারা। তবে কেউ কেউ বলছে সংস্কার নয়, নতুন করে ভবন নির্মাণ করা হোক হলের। এই 15 দিন যে আহামরি সংস্কার হবে তা কিন্তু না। এই 15 দিন আসলে প্রতিটি হলের সোয়েল টেস্ট এবং আনুষঙ্গিক যে টেস্টগুলো আছে সেগুলো করা হবে। প্রথম কথাই হলো যে হলের সংস্কার, আমাদের নতুন একটা আবাসিক ভবন দরকার। প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য অফ রাখবে। তো আমরা দেখেছি যে 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছে আমাদের। তো এটা একটা ইতিবাচক দিক আমার মনে হয়, এটা আমার কাছে ইতিবাচকই মনে হয়। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। প্রকৌশল দপ্তরের বিশেষজ্ঞ মতামত হলো প্রতিটা ভবন পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখতে হবে, দেখে কোনটা কতটুকু এই মুহূর্তে রিপেয়ারযোগ্য সেটা নিরূপণ করতে হবে। সেই জন্য তারা বলেছেন 4 সপ্তাহ সময় লাগবে এবং এই কাজটি করার জন্য আবাসিক হলগুলো খালি করতে হবে, কারণ প্রতিটা রুমে যেতে হবে, কাজ করতে হবে। এটা শিক্ষার্থীদের হলে রেখে এটা সম্ভব নয়। তো তাদেরকে আমরা বলেছি প্রাথমিকভাবে আমরা 2 সপ্তাহ দেখি, 2 সপ্তাহ মধ্যে আপনারা কতটুকু করতে পারেন, এবং সেই মোতাবেক আমরা গতকাল সিন্ডিকেটের সিদ্ধান্ত হয় যে 2 সপ্তাহের জন্য হল ছেড়ে দেবে এবং ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। যে হলগুলোর ক্ষয়ক্ষতি বেশি সেগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুখবর যে দীর্ঘদিন পরে একটা বড় অঙ্কের বড় প্রকল্প আমরা পেয়েছি, 850 কোটি টাকার একটা প্রকল্প। সেই প্রকল্পে আমাদের 9টা হল ধরা আছে, 4টা মেয়েদের হল, 5টা ছেলেদের হল। সেখানে এই জরাজীর্ণ ভবনের হলগুলো ভেঙে বহুতল ভবন করার আমাদের প্রজেক্টের মধ্যে আছে। জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হল ছাড়লেও দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান হোক, এমনটাই চাওয়া সাধারণ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ভৌগোলিকভাবে বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, তবে তা দিনক্ষণ দিয়ে বিবেচনার সুযোগ নেই বলছেন ভূতত্ত্ববিদরা। এর জন্য মনস্তাত্ত্বিক প্রস্তুতির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের জোর তাগিদ তাদের। অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে দিচ্ছেন রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানের আওতা বাড়ানোর পরামর্শ। রিপোর্ট মামুন আব্দুল্লাহর। ভূমিকম্প গেল 21 নভেম্বর শুক্রবার ছুটির আমেজের মধ্যেই কেঁপে ওঠে সারা দেশ। শক্তিশালী 5.7 মাত্রার ওই ভূমিকম্পের পর 32 ঘন্টার মধ্যে আরও 3টি মৃদু কম্পন।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ইন্ডিয়ান, বার্মিজ এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি। ভূতত্ত্ববিদরা বলছেন ছোট ছোট ভূমিকম্প স্বাভাবিক হলেও তা বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ায়। তবে এখনই নির্ধারিত সময় বলা যৌক্তিক নয়। এই ইন্ডিয়ান প্লেটের পশ্চিম অংশ আর বার্মা প্লেটের উত্তর পূর্বাংশ ঘর্ষণ, এখানে ঘর্ষণ হচ্ছে, আর সাবডাকশন হচ্ছে, একটা নিচে একটা ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ান প্লেটটা বাকি ভাগ করে নিচে চলে যাচ্ছে। এর ফলশ্রুতিতে আমরা তিনটা প্লেট, দুইটা বড় প্লেট ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট, এটা একটা মাঝারি প্লেট, এই তিনটা প্লেটের সংঘর্ষের সংযোগস্থলের কাছাকাছি থাকার ফলে আমরা খুবই ভালো। এক সময় কিন্তু বাংলাদেশ ছিল 3টা সিসমিক জোনে বিভক্ত, কিন্তু 2020-র পর থেকে বাংলাদেশে এখন সিসমিক জোন 4টা। তার মানে হচ্ছে ভূমিকম্পের প্রবণতা বেড়ে যাচ্ছে। সো আমাদের যত এখন নতুন কনস্ট্রাকশনগুলো হবে, বিল্ডিং কনস্ট্রাকশন, এগুলো অবশ্যই বিএনবিসি সিসমিক জোন থেকে অ্যানালাইসিস করে কোন জোনে কিভাবে কনস্ট্রাকশন হওয়া দরকার এটা অবশ্যই প্রত্যেকের ফলো করে প্রপার্টি সেফটির জন্য প্রপার ওয়েতে এখন বিল্ডিং কনস্ট্রাকশনে মনোযোগী হওয়া উচিত। ভূমিকম্প এড়ানো না গেলেও ভূমিকম্প পরবর্তী বড় ক্ষতি এড়াতে রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার আহ্বান এই বিশ্লেষকের। প্রস্তুতি থাকতে হবে, আর এটার জন্য যে আজকেই হবে, এই মুহূর্তে হয়ে যাবে, এটা কালও হতে পারে, আবার 100 বছর পরেও হতে পারে, 20-30 বছর পরেও হতে পারে। সুতরাং এটা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখার দরকার নেই। প্রিপেয়ারনেসে আরেকটা থাকতে হবে আমাদের, যে রেড ক্রিসেন্টের মতো সোসাইটিগুলোকে শক্তিশালী স্ট্রেংথেন। যাদের বাসাবাড়িতে এই রিসেন্ট ভূমিকম্পে ক্র্যাক ট্যাক দেখা গিয়েছে, তাদের ইমিডিয়েটলি কিছু এক্সপার্টস, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করা উচিত। কারণ হচ্ছে ক্র্যাকগুলা থেকে বাইরে থেকে বোঝা যায় না আসলে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কি অবস্থা। ইতিহাসবিদরা বলছেন এই অঞ্চলের সিলেটে 1642 সালে ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও 1762 সালের চট্টগ্রাম আরাকান ভূমিকম্পে শুধু ঢাকাতেই প্রাণ যায় প্রায় 500 মানুষের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। বলেন, আর্থিক দুর্নীতির অভিযোগ তথ্যগতভাবে ভুল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মিথ্যাচার করে থাকে তার দায়িত্ব তাকেই নিতে হবে বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে টাকার হিসাব দেয়া হয়েছে। তিনি দাবি করেন, ঐক্যমত্য কমিশনের জন্য সরকারের বরাদ্দ 7 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকারও কম খরচ হয়েছে। বলেন, খরচের বিষয়টি এরই মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সার কারখানায় ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ইউনিটে 16 টাকা থেকে বাড়িয়ে 29 টাকা 25 পয়সা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। রবিবার বিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। বলেন, এই মূল্যবৃদ্ধির উদ্দেশ্য ভর্তুকি কমিয়ে 4টি বন্ধ থাকা সার কারখানা চালু করা এবং গ্যাস ও সারের মূল্যমানের পার্থক্য কমানো। এটি প্রথমবারের মতো সার কারখানায় গ্যাসের দামকে আলাদাভাবে বাড়ানো হচ্ছে, যেখানে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম 40 টাকা করার প্রস্তাব করেছিল। কমিশন জানায় 2019 সালের 30 জুনের প্রজ্ঞাপন অনুসারে সার গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে মাসিক অনুমোদিত লোডের বিপরীতে 0.10 টাকা হারে ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ন্যায় পরায়ণতাই হবে বিএনপির দেশ পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। কোরআনের আইন ছাড়া মানবিক সমাজ অসম্ভব, বলেছেন ডাক্তার শফিক। নির্বাচনী ভাগবাটোয়ারায় যাবে না এনসিপি, জানিয়েছেন নাহিদ। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, এগোচ্ছে আরও গুম মামলার বিচার। স্টেট ডিফেন্স হলেন জেডাই খান পান্না।
ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান 48 ঘন্টায় স্থগিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 দিন ছুটি। মনস্তাত্ত্বিক প্রস্তুতি ও অবকাঠামো উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে নটায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।